বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে আমি মাহমুদা রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ রয়েছো। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের সকলের দোয়ায় সুস্থ রয়েছি। প্রথমেই পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আমাদের সকলকে সুস্থ রাখার জন্য। শিক্ষার্থীরা, করোনার আক্রান্তের হার এখন অনেক কমে গেছে, নিম্নমুখী, কিন্তু তারপরেও আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সচেতন থাকতে হবে। যারা আমরা টিকা দিয়েছি ইতিমধ্যে, টিকা দেওয়া সত্ত্বেও স্বাস্থ্যবিধি সকলকে মেনে চলতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা, তোমরাও হয়তো সামনে টিকা দিবে অনেকেই, সেই সাথে স্বাস্থ্যবিধি কিন্তু মেনে চলতে হবে। যারা টিকার আওতায় আসবে না তাদেরকেও মাস্ক, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক অবশ্যই সবাইকে ব্যবহার করতে হবে। তোমরা নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে, সেই সাথে বাবা মা, বড় ভাই বোন, ছোট ভাই বোন এবং আশেপাশে যারা আছেন তাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করবে এবং মাস্ক ব্যবহার করতে অনুরোধ জানাবে। আমরা সবাই যদি সচেতন থাকি তাহলে ইনশাল্লাহ অবশ্যই এই করোনার আক্রান্ত থেকে আমরা রক্ষা পাব। তো শিক্ষার্থীরা, এসো তাহলে আমরা আমাদের পাঠ শুরু করে দিই। আজ আমি তোমাদের প্রতিদিনের মতোই পৌরনীতির দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব দ্বিতীয় পত্রের 10ম অধ্যায় নিয়ে। 10ম অধ্যায় কিন্তু আমরা অনেকবার পড়েছি এবং খুব ভালোভাবে পড়েছি, তাই না? শ্রেণীকক্ষে যখন আমরা পড়েছি তারপরও এটা নিয়ে আমরা বেশ আলোচনা করেছি। তো 10ম অধ্যায় নিয়ে তোমাদের কোনো অসুবিধা আছে বলে আমার মনে হয় না, তারপরও আজকে আমরা একটু আলোচনা করব। 10ম অধ্যায়ে কি আছে? 10ম অধ্যায়ে রয়েছে বিশেষ চাহিদার জনগোষ্ঠী, তাই না? বিশেষ চাহিদার জনগোষ্ঠী। সমাজ বা রাষ্ট্রে যেসব মানুষ স্বাভাবিকভাবে তাদের যাবতীয় কাজকর্ম করতে পারে এবং স্বাভাবিকভাবে সুস্থ জীবনযাপন করতে পারে, তাদেরকে আমরা বলে থাকি সুস্থ মানুষ। আর যারা এভাবে স্বাভাবিকভাবে যাবতীয় কাজকর্ম করতে পারে না এবং স্বাভাবিকভাবে সুস্থ জীবনযাপনও করতে পারে না, তাদেরকেই বলা হয় বিশেষ চাহিদার জনগোষ্ঠী। এই বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হচ্ছে প্রতিবন্ধী। তাহলে বুঝতে পেরেছো যে বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? যারা যে সমস্ত ব্যক্তি সমাজ রাষ্ট্রে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, সমস্ত কাজকর্ম তারা নিজেরাই স্বাভাবিকভাবে করতে পারে, অন্যের সহযোগিতার দরকার হয় না, তারাই হচ্ছে সুস্থ মানুষ। আর এই সব কাজকর্ম করতে যেয়ে যারা অন্যের মুখাপেক্ষী হয় বা স্বাভাবিকভাবে তারা তাদের কাজকর্ম করতে পারে না, স্বাভাবিকভাবে সুস্থ জীবনযাপনও করতে পারে না, তাদেরকেই বলা হয় বিশেষ চাহিদার জনগোষ্ঠী। এই বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হচ্ছে প্রতিবন্ধী। এসো তাহলে আজকে আমরা এই বিশেষ চাহিদার জনগোষ্ঠী প্রতিবন্ধীদের নিয়ে আলোচনা করব। এটা কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে, এই সংক্ষিপ্ত সিলেবাসে। বিশেষ চাহিদার জনগোষ্ঠী প্রতিবন্ধী নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা একটু জেনে নিই এই প্রতিবন্ধী ধারণাটা কি, এর অর্থটা কি।
পৃথিবীতে শারীরিক যোগ্যতার ভিত্তিতে দুই ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। এক ধরনের মানুষ যারা নিখুঁত দৈহিক বৈশিষ্ট্যের অধিকারী, আর এক শ্রেণীর মানুষ যারা দৈহিকভাবে ত্রুটিপূর্ণ। অর্থাৎ আমরা জানি যে স্বাভাবিক আমরা যে আল্লাহ আমাদের যেভাবে সৃষ্টি করেছেন, আমাদের স্বাভাবিক চোখ, নাক, মুখ, কান, হাত, পা সব কিছুই স্বাভাবিক থাকা, এই যে স্বাভাবিকভাবে যে সমস্ত মানুষ চলতে ফিরতে পারছেন, স্বাভাবিকভাবে যার বৈশিষ্ট্যের যে অধিকারী যে মানুষ, তারাই হচ্ছে এক ধরনের। আর একদিকে হচ্ছে যারা ত্রুটিপূর্ণ, দৈহিকভাবে যারা ত্রুটিপূর্ণ। তাহলে আমরা পৃথিবীতে শারীরিক যোগ্যতার ভিত্তিতে দুই ধরনের মানুষ দেখতে পাই। এক ধরনের হচ্ছে যারা নিখুঁত দৈহিক বৈশিষ্ট্যের অধিকারী, আর এক ধরনের হচ্ছে যারা দৈহিকভাবে ত্রুটিপূর্ণ। এই যে দৈহিকভাবে ত্রুটিপূর্ণ যারা, তারাই হচ্ছেন প্রতিবন্ধী। অর্থাৎ যারা দৈহিক, মানসিক, বুদ্ধিবৃত্তির ক্ষতির কারণে সমাজে তাদের সঠিক ভূমিকা অর্থাৎ কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারছে না, প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারছে না, তারাই হচ্ছে প্রতিবন্ধী। আমি আবার একটু তোমাদের বলছি যে শারীরিক, মানসিক, দৈহিক, বুদ্ধিবৃত্তির ক্ষতির কারণে যারা সমাজে প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারছে না, তারাই প্রতিবন্ধী। তাহলে বুঝেছ যে প্রতিবন্ধীটা কি? এটা নিশ্চয়ই তোমাদের আর কোনো অসুবিধা নেই। আমরা তাহলে কি পেলাম? পৃথিবীতে দুই ধরনের মানুষ পেলাম, তাই না? মানুষ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যারা দৈহিক, নিখুঁত দৈহিক বৈশিষ্ট্যের অধিকারী, মানে তাদের মধ্যে কোনো খুঁত নেই, তারা নিখুঁতভাবেই তাদের বৈশিষ্ট্যগুলো, দৈহিক বৈশিষ্ট্যের অধিকারী। আর এক ধরনের হচ্ছে যাদের দৈহিক ত্রুটি রয়েছে। এই যে দৈহিক ত্রুটি যে মানুষের রয়েছে, তারাই হচ্ছেন প্রতিবন্ধী। তাহলে বিশেষ চাহিদার জনগোষ্ঠী কারা? যারা স্বাভাবিকভাবে তাদের যাবতীয় কাজকর্ম করতে পারেন না, স্বাভাবিকভাবে সুস্থ জীবনযাপন করতে পারেন না, তাদেরকেই বলা হচ্ছে বিশেষ চাহিদার জনগোষ্ঠী। এই বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হচ্ছে প্রতিবন্ধী। পৃথিবীতে আমরা শারীরিক যোগ্যতার ভিত্তিতে দুই ধরনের মানুষ দেখতে পাই। এক ধরনের যারা নিখুঁত দৈহিক বৈশিষ্ট্যের অধিকারী, আর এক ধরনের যারা দৈহিক ত্রুটিপূর্ণ। এই দৈহিক ত্রুটিপূর্ণরাই হচ্ছেন প্রতিবন্ধী। অর্থাৎ যারা দৈহিক, মানসিক, বুদ্ধিবৃত্তির ক্ষতির কারণে সমাজে প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারছেন না, তারাই প্রতিবন্ধী। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝেছ যে প্রতিবন্ধীটা কারা বা কাদেরকে বলা হচ্ছে। এবার এসো আমরা একটু প্রতিবন্ধীর প্রকারভেদটা দেখে নিই, অর্থাৎ কি ধরনের প্রতিবন্ধী রয়েছে। যে মাপকাঠি রয়েছে, এরকম মাপকাঠির ভিত্তিতে কয়েক ধরনের প্রতিবন্ধী রয়েছে। প্রথম মাপকাঠিটা আমরা দেখি। প্রথম মাপকাঠিতে রয়েছে যে প্রতিবন্ধীর শুরুর সময়কালের বিবেচনার ভিত্তিতে প্রতিবন্ধীদেরকে দুভাগে ভাগ করা হয়েছে। একটু খেয়াল করো কথাটা, যে প্রতিবন্ধী হয়েছে কখন, সেই শুরুর সময়কাল মাপকাঠিতে প্রতিবন্ধীদের দুই ভাগে ভাগ করা হয়েছে। এর একটি হচ্ছে জন্মগত প্রতিবন্ধী, আরেকটি হচ্ছে অর্জিত প্রতিবন্ধী। তাহলে
প্রতিবন্ধী শুরুর সময় কাল বিবেচনা করে প্রতিবন্ধীকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। কি কি? জন্মগত প্রতিবন্ধী আর অর্জিত প্রতিবন্ধী। জন্মগত প্রতিবন্ধী কারা? জন্মগতভাবে যারা দৈহিকভাবে ত্রুটিপূর্ণ তাদেরকেই বলা হচ্ছে জন্মগত প্রতিবন্ধী। অর্থাৎ জন্মগতভাবে আমরা দেখি যে অনেক বিকলাঙ্গ, কারোর হাত পায়ের কোনো ত্রুটি রয়েছে, চোখের কোনো ত্রুটি রয়েছে, এগুলো হচ্ছে জন্মগত প্রতিবন্ধী। আর অর্জিত প্রতিবন্ধী কোনটা? যে জন্মগতভাবে সে একটা সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে পৃথিবীতে এসেছে, কিন্তু পরবর্তীতে কোনো কারণে, হয়তো কোনো দুর্ঘটনা, কোনো আঘাত, কোনো কিছুর কারণে হয়তো তার দেহের কোনো ত্রুটি হয়েছে, দৈহিকভাবে সে কোনো ত্রুটিতে পরিণত হয়েছে। এই যে পরবর্তীতে তিনি প্রতিবন্ধী হলেন, বা এই যে দৈহিক ত্রুটিটা তার হলো, এটাই হচ্ছে অর্জিত প্রতিবন্ধী। তাহলে তোমরা বুঝতে পেরেছ যে জন্মগতভাবে যারা ত্রুটিপূর্ণ দৈহিকভাবে, সেটা হচ্ছে জন্মগত প্রতিবন্ধী। আর জন্মের সময় একদম স্বাভাবিক সুস্থ একটি মানুষ, কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে ছোট সময় হতে পারে, মধ্য বয়সে হতে পারে, আবার বৃদ্ধকালেও হতে পারে, যার কোনো কারণে তার দৈহিক কোনো ত্রুটি দেখা দিল। এইটা হচ্ছে অর্জিত প্রতিবন্ধী। শরীরের আঘাতজনিত বা অঙ্গহানির কারণে এই প্রতিবন্ধীকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। অঙ্গহানি বা আঘাতজনিত বা আক্রান্তের কারণে প্রতিবন্ধীদেরকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। যেমন শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, এরপরে আছে তোমার মানসিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী। শারীরিক প্রতিবন্ধী কোনগুলো? যাদের শারীরিকভাবে হয়তো হাতের কোনো, আমাদের তো দেহের মধ্যে হাতও তো একটা, তাই না? এই হাতের কোনো অঙ্গ যদি আমাদের কোনো ক্ষতিগ্রস্ত হয়, কারোর যদি কোনো হাতের কোনো অংশ কেটে দিতে হয়, তখন কি তার অঙ্গহানি হলো না? এইটা হচ্ছে শারীরিক প্রতিবন্ধী। বা পা বা শরীরের কোনো, দেহের কোনো একটি অঙ্গের কোনো ক্ষতি হয়ে গেল, যেটা দিয়ে আর তার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না ওই অঙ্গটা দিয়ে, তখন সে ওই শারীরিক প্রতিবন্ধী। আর দৃষ্টি প্রতিবন্ধী কারা? আমরা জানি যারা চোখে দেখতে পারেন না, তারাই হচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী। বাক প্রতিবন্ধী, এই যে আমরা কথা বলছি, যে সমস্ত মানুষ কথা বলতে পারছে না তাদেরকেই বলা হয় বাক প্রতিবন্ধী। শ্রবণ প্রতিবন্ধী, অনেকে বধির, কানে কম শুনে, এটা হচ্ছে শ্রবণ প্রতিবন্ধী। মানসিকভাবে বিকারগ্রস্ত আছেন অনেকে, জন্মগত হতে পারে, আবার পরবর্তীতেও হতে পারে, এটা হচ্ছে মানসিক প্রতিবন্ধী। বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধির বিকাশ হয়তো যে বয়সে যতটা হওয়ার কথা, হয়তো ঠিক ততটা বিকশিত হয়নি, বৃদ্ধি পায়নি, তাদেরকে বলা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী। এই যে বিভিন্ন ধরনের আমরা প্রতিবন্ধী পেলাম, এগুলোই হচ্ছে আমাদের প্রতিবন্ধীদের প্রকারভেদ। তাহলে তোমরা বুঝেছ যে প্রথমত আমরা মাপকাঠিতে কয় ধরনের পেলাম? 2টো মাপকাঠি। একটি হচ্ছে প্রতিবন্ধী যে সময় থেকে শুরু, প্রতিবন্ধিত্ব শুরুর সময়কাল বিবেচনা করে প্রতিবন্ধীকে 2 ভাগে ভাগ করা হয়েছে, জন্মগত প্রতিবন্ধী আর অর্জিত প্রতিবন্ধী। অর্থাৎ জন্মের সময় জন্মগতভাবেই সে ভূমিষ্ঠ হওয়ার, মায়ের গর্ভ থেকেই সে ভূমিষ্ঠ হয়ে যে ত্রুটি তার দেহে রয়েছে, সেটাই হচ্ছে জন্মগত প্রতিবন্ধী। এবং সুস্থ স্বাভাবিকভাবে জন্মগ্রহণের পরবর্তীতে কোনো এক সময় যদি তার দৈহিক কোনো ত্রুটি দেখা দেয়, সেটা হচ্ছে অর্জিত প্রতিবন্ধী। শরীরের অঙ্গহানির ক্ষেত্রে
এই প্রতিবন্ধীর আবার প্রকারভেদ আছে, যেমন শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী। এবার এসো আমরা পরবর্তী স্টেজে আসছি। এই প্রতিবন্ধীর কারণ, কেন প্রতিবন্ধীর আমরা শিকার হচ্ছি, এর কারণটা কি? সাধারণত কি কারণে এই প্রতিবন্ধী হয়ে থাকে? প্রথমে আমরা দেখছি যে আমাদের চিকিৎসা শাস্ত্রে বলছে, রক্তের সম্পর্কের মধ্যে যদি ছেলে মেয়ের বিবাহ দেওয়া হয়, তাহলে এই ছেলে মেয়েদের রক্তের সম্পর্কের বিয়ের কারণে যে সন্তান সন্ততি জন্ম হচ্ছে, তাদের প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ আমরা জানি যে রক্তের সম্পর্ক, যদি ওই যে রক্তের, এই কারণে কি বলা হচ্ছে এখন, যাতে ব্লাড টেস্ট করে রক্তের গ্রুপটা দেখা যায়। আত্মীয়র মধ্যে নিকট আত্মীয় রক্তের সম্পর্ক যারা রয়েছে, তাদের মধ্যে এই বিয়ে শাদী হলে এই প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তাহলে রক্তের সম্পর্কের বিয়ের কারণেও কিন্তু প্রতিবন্ধী হচ্ছে শিশুরা। এরপরে আমরা দেখছি উচ্চ মাত্রায় জ্বর। অনেক সময় দেখা যায় যে অনেক উচ্চ মাত্রার জ্বর অনেক উঠে গেছে শরীরে। এই উচ্চ জ্বরের কারণে, উচ্চ মাত্রার জ্বরের কারণে শারীরিকভাবে সে বিকলাঙ্গ হয়ে যেতে পারে। তার কোনো শরীরের কোনো একটি অংশের ক্ষতি, বিশেষ করে মস্তিষ্কের নানান রকম ক্ষতি হতে পারে। এই কারণে এই যে জ্বর, এটাও কিন্তু আমাদের একটা মারাত্মক কারণ প্রতিবন্ধী। তারপরে ব্রেনে অর্থাৎ মস্তিষ্কে, মাথায় যদি কোনো টিউমার ইনফেকশন হয়, সে কারণেও কিন্তু কেউ প্রতিবন্ধী হতে পারে। গর্ভকালীন সময়ে মা যদি পুষ্টিকর খাবার না খান, এই অপুষ্টির কারণে তার গর্ভের যে শিশুটি রয়েছে, সেই শিশুটির কিন্তু এই অপুষ্টির কারণে বিকলাঙ্গ হতে পারে। আমরা জানি মায়ের গর্ভে শিশু কোথা থেকে খাবার পায়, মার খাবারটাই তো সে খায়। সেই জন্যে মাকে, গর্ভবতী মাকে পুষ্টিকর খাবার খেতে হবে। এই অপুষ্টির কারণে, গর্ভবতী মায়ের অপুষ্টির কারণেও কিন্তু শিশুদের প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। আবার জন্মের পর মা এবং শিশুর অপুষ্টিজনিত কারণেও প্রতিবন্ধী দেখা দিতে পারে। একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তো সে খেতে পারে না, তাই না? সে কিছুই মুখে দিতে পারে না, চাবাতে পারে না। তখন সে কি খায়? শুধু মায়ের দুধটা খেয়ে বেঁচে থাকে। এই মায়ের দুধের মধ্যে যে সমস্ত ভিটামিন, যা যা দরকার, খাদ্যের যে সমস্ত উপাদানগুলো প্রয়োজন, সেটা শিশু কোথায় পাচ্ছে? মায়ের কাছ থেকেই তো। তাই জন্মের পরও মাকেও কিন্তু পুষ্টিকর খাবার খেতে হবে, যাতে ওই শিশুটিও পুষ্টিকর খাবার পায়। যখন এই মা এবং শিশুর জন্মের পরও অপুষ্টি দেখা দেয়, এর কারণও কিন্তু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়োডিনের অভাব হলে, তারপরে ভিটামিনের অভাব হলে, অনেক সময় দেখা গেছে যে অপ্রশিক্ষণ প্রাপ্ত ধাত্রীদের দ্বারা সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণেও কিন্তু শিশুরা প্রতিবন্ধী হয়ে থাকে। দুর্ঘটনার কারণে, আমরা তো জানি রোড অ্যাক্সিডেন্ট, কারেন্ট মানে ইলেকট্রিসিটি শর্ট খেয়ে বিভিন্নভাবে কিন্তু নানান রকম দুর্ঘটনার মাধ্যমে বিকলাঙ্গ হতে পারে, তাই না? চোখের কোনো একটা জায়গায় কিছু হলো, চোখের মধ্যে কিছু পড়ে গেল, ঢুকে গেল, চোখটা নষ্ট হয়ে যেতে পারে। এই যে দুর্ঘটনা, এই দুর্ঘটনাও কিন্তু একটি অন্যতম কারণ। তারপরে শিশুর জন্মের পর যদি অক্সিজেনের অভাব হয়, তাহলেও কিন্তু শিশুর নানান রকম অসুবিধা দেখা দেয় এবং তার শারীরিক অঙ্গহানি হতে পারে।
গর্ভবতী মায়ের যদি হার্টের হৃদযন্ত্রের কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু শিশুর প্রতিবন্ধী হওয়ার ক্ষেত্রে একটি কারণ হতে পারে। টাইফয়েড, নিউমোনিয়া, পোলিও, রিকেট বিভিন্ন রোগের কারণেও কিন্তু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সমস্ত রোগ দেখা দিলে বা কোনো সমস্যা দেখা দিলে আমাদের কি করতে হবে? ডাক্তারের শরণাপন্ন হতে হয়, তাই না? এগুলো কিন্তু শিশুদের প্রতিবন্ধী হওয়ার একটি অন্যতম কারণ। এরপরে আমরা আসছি প্রতিবন্ধীজনিত সমস্যা। প্রতিবন্ধীর কারণে সমাজে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। যারা প্রতিবন্ধী হয়তো সবই বুঝে, তার শারীরিকভাবে হয়তো কোনো একটি অঙ্গহানি আছে, কিন্তু সে বুঝতে পারছে, বলতে পারছে, কিন্তু সেভাবে সে কাজ করতে পারছে না। সে দেখছে যে সে কিন্তু তার যেটা করা দরকার, তার প্রত্যাশিত ভূমিকাটা সে রাখতে পারছে না, কিন্তু সে সবাইকে সেটা বোঝাতেও পারছে। অনেক সময় বুদ্ধি যদি একটু কম থাকে সে হয়তো বোঝে, কিন্তু তাকে যে অবজ্ঞা করা হচ্ছে, অবহেলা করা হচ্ছে, তাকে যে ঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না, এর ফলে কিন্তু সে মনে মনে খুব ছোট হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছে। এই যে তার প্রতি অবহেলা, এ থেকেও কিন্তু সে মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা অনেক সময় সমাজে অনেক সময় এরকম পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকে মনে করে যে এই সমস্ত বিকলাঙ্গ শিশুরা হয়তো সমাজের একটি অভিশাপ। বাবা মা তখন কষ্ট পায়, তার সন্তানকে তারা সকলের সামনে হয়তো আনতে চায় না, লুকিয়ে রাখতে চায়। অনেক শিশু হয়তো এটা কিছুটা হলেও হয়তো বুঝতে পারে, অনেক মানুষ বুঝতে পারে, কারণ আস্তে আস্তে তো তারা বড় হচ্ছে। এতে কিন্তু তারা মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে যায়, তারা খুব অসহায় হয়ে যায়। তারপরে যারা দৃষ্টি প্রতিবন্ধী, তাদের তো কষ্টের সীমা। এই যে পৃথিবীর এত সুন্দর পৃথিবী, অথচ তারা দেখতে পাচ্ছে না। তারা অন্যের উপর হয়তো নির্ভরশীল। যতদিন এই যে প্রতিবন্ধী শিশুদের বাবা মারা হয়তো বেঁচে থাকেন, তারা তাদের দেখভাল করতে পারেন। কিন্তু যখন পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না, এই বাবা মা যখন থাকে না, তখন এই প্রতিবন্ধীগুলোর অসহায়ত্বের আর সীমা থাকে না। এই যে কষ্ট, এই কষ্ট লাঘব করার কোনো পরিবেশও তখন থাকে না। কি যে দুর্বিষহ তাদের জীবন, যাদের পরিবারে এরকম রয়েছে বা যারা ভুক্তভোগী, তারাই বুঝতে পারছে। বা প্রতিবন্ধী, সে সব কিছু বুঝতে পারে, দেখতে পাচ্ছে, কিন্তু তার মনের ভাবটা সে কারোর কাছে প্রকাশ করতে পারছে। এটা কতখানি কষ্টে। তাকে অবজ্ঞা করা হচ্ছে, তাকে অবহেলা করা হচ্ছে, তাকে তাচ্ছিল্য করা হচ্ছে প্রতিবন্ধীর কারণে, কিন্তু সেটা সে প্রতিবাদও করতে পারছে না, বলতেও পারছে না। বুদ্ধি প্রতিবন্ধী, তাদেরকে অবহেলা করা হচ্ছে। প্রতিবন্ধী কিশোরী, প্রতিবন্ধী মহিলাদেরকে নানান রকম যৌন হয়রানির শিকার হতে হচ্ছে, কিন্তু তারা বলতেও পারছে না, কোনো প্রতিকারও যেতে পারছে না। এই যে কষ্ট, এই যে দুর্বিষহ যন্ত্রণা, এই প্রতিবন্ধীজনিত কারণেই সৃষ্টি হচ্ছে। এখন আমরা আসছি এই প্রতিবন্ধীজনিত সমস্যা সমাধানের উপায়। আমরা কিভাবে এটার সমাধান করতে পারি? প্রথমে আমাদের মনে রাখতে হবে যে প্রতিবন্ধীরা আমাদের অভিশাপ না, এটা আল্লাহর কোনো গজব না। যে কেউ যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারে, তাই তাদেরকে কখনোই অবহেলা তাচ্ছিল্য করা ঠিক না। তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তোমাদের সাথে হয়তো ক্লাসে অনেক সময় দেখবা যে অনেক তোমাদেরই সহপাঠীর মধ্যে হয়তো কেউ তোমাদের মতো অত দ্রুত পড়া বুঝতে পারছে না, তার হয়তো একটু সমস্যা হচ্ছে, বুদ্ধির ক্ষেত্রে সে হয়তো একটু পিছিয়ে আছে, কিন্তু তাকে নিয়ে কোনো রকম টিটকারি
তাকে তাচ্ছিল্য করা উচিত না। আমাদের সকলকে কি করতে হবে? তাকে সহযোগিতা করতে হবে। তোমরা সবাই যদি তাকে সহযোগিতা করো, তার সাথে যদি বন্ধুত্ব করো, তাকে যদি বুঝিয়ে দাও, তাকে যদি হেল্প করো ক্লাসের ব্যাপারে, পড়াশোনার ব্যাপারে, সে কিন্তু আরো খুশি হবে। সে তখন মনে করবে আমি ওদের মতো একজন স্বাভাবিক। তার মাঝে যে ত্রুটিটা রয়েছে সেটা সে আর কোনোভাবেই বুঝতে পারবে না। এই যে শারীরিকভাবে অঙ্গহানি বা দৃষ্টি প্রতিবন্ধী, তাদের পড়ার যে পদ্ধতি আছে, ওই পদ্ধতিতে যদি আমরা তাদের লেখাপড়া শেখাতে পারি, তাদেরকে যদি আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারি, তাদের যদি কোনো উপার্জনের পথ করে দিতে পারি, তাহলে কিন্তু তারা আমাদের বোঝা হয়ে থাকবে না। আমরা দেখেছি এই যে প্রতিবন্ধী জনিত যে সমস্যা, তার মধ্যে কিন্তু একটা অন্যতম সমস্যা যে প্রতিবন্ধী জনিত কারণে তারা কিন্তু উপার্জন, চাকরি ক্ষেত্রে কিন্তু অনেক বঞ্চিত হয়। অনেক কার্যালয়ে দেখা যাচ্ছে প্রতিবন্ধী জনিত কারণে, সামান্য একটু কারণেই হয়তো তাকে চাকরিচ্যুত করা হচ্ছে। এই যে অসহায়ত্ব, এইটা আমাদের একটু বুঝতে হবে যে তাদের অনুযায়ী আমাদের কাজ দিতে হবে, এবং তাদেরকে যদি আমরা উৎসাহিত করি, অনুপ্রাণিত করি, তাহলে কিন্তু তারাও আমাদের আর বোঝা হয়ে থাকবে না। হয়তো সে যেরকম, তাকে সেইভাবে কারিগরি শিক্ষা বা বিভিন্নভাবে যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে সে নিজের অর্জনটা, আর্থিক অর্জন যদি কিছুটা করতে পারে, তাহলে সমাজে কিন্তু সে আর বোঝা হয়ে থাকবে না, এবং মানসিকভাবেও সে অনেক বিকশিত হবে, তার শান্তি, তৃপ্তি প্রাপ্ত হবে। রক্তের সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখব বিবাহজনিত ক্ষেত্রে যাতে রক্তের সম্পর্কের মধ্যে এটাকে বর্জন করা যায়, সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার ব্যাপারে রক্তের গ্রুপটা যেন এক না হয়। আমরা যদি এই ব্যাপারে একটু সচেতন হই, তাহলেও কিন্তু এক্ষেত্রে আমাদের এই প্রতিবন্ধীর হারটাও অনেক কমে আসবে। জ্বর হলে ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এবং উচ্চ মাত্রায় যদি জ্বর উঠে যায়, আমরা জানি যে প্রথমে আমাদের জ্বরটা নামাতে হবে। যা করলে জ্বর নেমে যায়, তাকে জলপটি দেওয়া, মাথায় পানি দেওয়া, যেভাবে আমরা জ্বরটাকে নামিয়ে তারপর হয়তো দ্রুত আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু জ্বরটা তো নামাতে হবে। জ্বর যেন, উচ্চ মাত্রায় জ্বর যেন শরীরে না থাকতে পারে, সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। আমাদেরকে এই ব্যাপারে সচেতন হতে হবে। দুর্ঘটনা যাতে এড়িয়ে চলা যায়, সে ব্যাপারে আমাদের সকলকেই সচেতন হবে। এই যে সড়কে যে দুর্ঘটনাগুলো ঘটে, আমাদের চালকদেরকে বেপরোয়াভাবে গাড়ি চালানো যাবে না, সে ব্যাপারে তাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আইনের সঠিক ব্যবস্থা থাকতে হবে, প্রয়োগ থাকতে হবে, যাতে চালক বেপরোয়াভাবে গাড়ি চালাতে না পারে। আমরা যারা যাত্রী, তাদেরও সচেতন হতে হবে যে আমরাও যেন তাদেরকে জোরে গাড়ি চালাতে বা বেপরোয়া গাড়ি চালাতে, গন্তব্যে যে তাড়াতাড়ি যেতে তাদেরকে অনুপ্রাণিত করতে না থাকি। রাস্তাঘাটে চলতে আমাদেরও সচেতন হবে। খালি যে গাড়ির চালকদেরই দোষ তা না, আমরাও অনেক অসচেতনভাবে গাড়ি রাস্তা দিয়ে চলি। আজকাল তো আমরা দেখি ছেলে মেয়েদেরকে মোবাইল ফোনের সেই কানে দিয়ে তারা রাস্তায় যাচ্ছে, কোনো শব্দই শুনতে পারছে না, অ্যাক্সিডেন্ট করছে। ট্রেন লাইনে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হচ্ছে এই মোবাইলের কারণে। আমরা এখন পত্রিকায় দেখি, টেলিভিশনে নিউজে দেখতে পাচ্ছি। তো এইগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা সবাই যদি সচেতন হই, তাহলে দুর্ঘটনাগুলো এড়ানো সম্ভব। এছাড়া যে নিউমোনিয়া, টাইফয়েড, পোলিও, বিভিন্ন রোগ দেখা দিলে আমাদেরকে তার প্রতিকারের জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং সঠিক চিকিৎসা নিতে হবে। শিশুদের ক্ষেত্রে আমরা দেখেছি, শিশুদের যদি ঠান্ডা লাগে, ওরা কিন্তু বলতে পারে না। আমরা যেমন একটু কাশতে পারি, সর্দি হলে নাক ঝাড়তে পারি, কিন্তু বাচ্চারা কি পারে না। এই জন্য ঠান্ডা লাগলে দ্রুত ওদের নিউমোনিয়া হয়ে যায়। এ ব্যাপারে আমাদের বড়দেরকে সচেতন হতে হবে। নিয়মিত যে সমস্ত টিকাগুলো রয়েছে শিশুদের জন্মের পর দিতে হয়, এই টিকাগুলো দিলে আমরা ওই মারাত্মক রোগগুলো থেকে রক্ষা পেতে পারবো অনেকাংশে। যেমন পোলিও টিকা, তারপরে যে তোমার আরও যে সমস্ত টিকাগুলো রয়েছে, এগুলো আমাদেরকে অবশ্যই দিতে হবে। গর্ভবতী মায়েদেরকে সচেতন থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। শিশুদের যাতে আয়োডিনের অভাব না হয়, ভিটামিনের অভাব না হয়, পুষ্টির অভাব না হয়, সেগুলো আমাদের খেয়াল করতে হবে। আর যতটা সম্ভব প্রসবকালীন সময়ে স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া
ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে। সেখানে গেলে যদি শিশুর কোনো অক্সিজেনের প্রয়োজন হয়, দ্রুত অক্সিজেন দেওয়া যায়, যেটা বাসায় সম্ভব না। তাই যে মাতৃ সদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো তে যাওয়া গর্ভবতী মায়েদের অবশ্যই দরকার, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদেরকে সামনের দিকে যাওয়া উচিত। অনেক সময় দেখা যায় যে গর্ভবতী মায়েরা সামান্য অসুখ বিসুখ হলে ডাক্তারের পরামর্শ না নিয়ে তারা ওষুধ খেয়ে, এটা মারাত্মক ক্ষতিকর। এই ধরনের কোনো ওষুধ কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিতই না। এগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে এই প্রতিবন্ধীর অনেকাংশে আমাদের রোধ করা সম্ভব হবে। তো শিক্ষার্থীরা, তোমরা প্রতিবন্ধী কি, প্রতিবন্ধী প্রকারভেদ, প্রতিবন্ধীর কারণ, তারপরে প্রতিবন্ধীজনিত যে সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলো, এবং এই প্রতিবন্ধীর সমস্যাগুলো আমরা কিভাবে দূর করতে পারি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর এটা তো একটু সহজও ছিল, আমরা অনেকবার পড়েছি। আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই, তোমরা ভালো করে পড়বে। আর আমরা দ্বিতীয় পত্র কিন্তু অনেক দিন ধরে অনেকবার পড়লাম, এবার দ্বিতীয় পত্র আমরা এখন আপাতত বন্ধ রাখবো। নেক্সট ক্লাস থেকে তোমাদের প্রথম পত্র আবার শুরু করব। আজকে তোমাদেরকে আমি একটু সংক্ষিপ্ত সিলেবাসটা একটু দ্বিতীয় পত্রে জানিয়ে দিচ্ছি। আমাদের এগুলো সব পড়া, দেখবা আমাদের সবই পড়া, তোমাদের কোনো বাকি নেই। যেমন প্রথম অধ্যায় 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট, অর্থাৎ কোন প্রেক্ষাপটের ভিত্তিতে এই আইনটি প্রবর্তিত হয়েছিল, এর বৈশিষ্ট্য, তারপরে এই 35 সালের আইনের ভিত্তিতে যে প্রাদেশিক স্বায়ত্তশাসনের যে কার্যকারিতা সেটা কতটুকু কার্যকরী হয়েছিল, গভর্নর জেনারেল ক্ষমতা কার্যাবলী, এগুলো তো আমরা পড়েছি তাই না? এটা তোমাদের আছে প্রথম অধ্যায়। তারপরে 37 সালে প্রাদেশিক নির্বাচন, 46 সালের নির্বাচন, তারপরে এইসব নির্বাচনের প্রেক্ষাপট, ফলাফল, নির্বাচনের গুরুত্ব, অর্থাৎ 37 সালের নির্বাচন, 1937 সালের নির্বাচনের গুরুত্ব, 46 সালের নির্বাচনের গুরুত্ব, এগুলো কিন্তু এই প্রথম অধ্যায় রয়েছে। তাহলে একটু খেয়াল করো, 35 সালে ভারত শাসন আইনটা তোমরা ভালো করে পড়বে। এর আগে পিছিয়ে যা আছে প্রেক্ষাপট, কার্যকারিতা, গুরুত্ব, গভর্নর জেনারেল ক্ষমতা, তারপরে 37 সালে প্রাদেশিক নির্বাচনের গুরুত্ব, প্রেক্ষাপট, 40 সালে লাহোর প্রস্তাব, দ্বিজাতি তত্ত্ব, লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য, লাহোর প্রস্তাবের মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল, এগুলো। অর্থাৎ লাহোর প্রস্তাবটা ভালো করে পড়বে, 35 সালের ভারত শাসন আইন, 37 সালের প্রাদেশিক নির্বাচন, 1946 সালের প্রাদেশিক নির্বাচন, এগুলো ভালো করে পড়বে। আর মন্ত্রী মিশন যেটা রয়েছে, মন্ত্রী মিশনের বৈশিষ্ট্য, মন্ত্রী মিশনের ব্যর্থতার কারণ, এটাও পড়বে। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখছি প্রথম অধ্যায়ে আরেকটু রয়েছে, 1947 সালের আইন অনুযায়ী যে ভারতীয় উপমহাদ্বীপে বিভক্ত হয়ে দুটো রাষ্ট্রে পরিণত হলো, সেই 47 সালের আইনের বৈশিষ্ট্য, কার্যকারিতা, এটাও ভালো করে পড়বে। দ্বিতীয় অধ্যায় রয়েছে পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ, তারপরে তোমার ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, ভাষা আন্দোলনের গুরুত্ব, হ্যাঁ, বাংলাদেশি বাঙালি জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে ভিত্তির ভাষা আন্দোলনের যে গুরুত্ব রয়েছে সেগুলো পড়বে। অর্থাৎ ভাষা আন্দোলনের যা আছে, ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, ভাষা আন্দোলনের গুরুত্ব, তারপরে বাঙালি জাতীয়তাবাদী ভাষা আন্দোলনের গুরুত্ব বিকাশে, এগুলো পড়বে। 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, 54 সালের নির্বাচনের ফলাফল, 56 সালের সংবিধান, 58 সালের সামরিক আইন, এই সামরিক আইনের কারণ, ফলাফল, এটাও পড়বে। 66 6 দফা তো আমরা অনেক পড়েছি তাই না? 6 দফা, 69-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, 11 দফা কর্মসূচি, মানে ছাত্রদের 11 দফা আন্দোলন, তারপরে ঐতিহাসিক সে আগরতলা, 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা, 70 সালে নির্বাচন, হ্যাঁ, 71-এর স্বাধীনতা মুক্তিযুদ্ধ, তারপরে বঙ্গবন্ধু সেই 7 মার্চের ভাষণ, ওটাও খুব ভালো করে পড়বে। তৃতীয় অধ্যায় তো আমরা পড়েছি খুব ভালো করে। আমাদের কে কে আছে? নবাব স্যার সৈয়দ সলিমুল্লাহ, চিত্তরঞ্জন দাস, তারপরে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলাকে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আর
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। চতুর্থ অধ্যায় রয়েছে বাংলাদেশের সংবিধান প্রণয়নের যে প্রেক্ষাপট ছিল সেটা, মানে ইতিহাস, প্রণয়নের ইতিহাসটা। ৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্যটা খুব মজার, তাই না? আমরা পড়েছি না ৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্য। তারপরে এই সংবিধানের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো পড়বে। এরপরে আমরা আসছি ৭২ সালের সংবিধান মূলনীতি আছে 4টা, আমাদের সেই 4টা মূলনীতিও কিন্তু ভালো করে পড়তে হবে। আর ১০ম অধ্যায় থেকে এই যে বিশেষ চাহিদার জনগোষ্ঠী প্রতিবন্ধী, এটা পড়বে ভালো করে, যে প্রতিবন্ধী সমস্যা সমাধানের উপায়, আজকে যেগুলো আলোচনা করলাম এগুলা। তারপরে দুর্নীতির কারণ, দুর্নীতির ধারণা, দুর্নীতি কীভাবে দূর করা যায় অর্থাৎ প্রতিকার, সেইটা। তারপরে খাদ্যে ভেজালের কারণ, সমস্যা, প্রতিকার। তারপরে জলবায়ুর যে সমস্যাটা, কারণ, প্রভাব। তারপরে এই জলবায়ুর এই থেকে নাগরিকদের কি করণীয় সেটা। আর এইডস রোগ, তাই না? আমরা এইডস করেছি না, এইডস কেন হয়, এইডস লক্ষণ কি, এর প্রভাব কি, নাগরিকদেরকে এইডস হলে আমাদের কি করতে হবে, এই বিষয়গুলো তোমরা পড়বে। তাহলে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে খুবই অল্প। প্রথম অধ্যায়ে কিছু আছে, তাই না? ৩৫ সালে ভারত শাসন আইন, তারপরে ৩৭ সালের নির্বাচন, ৪০ সালে লাহোর প্রস্তাব, মন্ত্রী মিশন পরিকল্পনা, দ্বিজাতি তত্ত্ব, ৪৬ সালের নির্বাচন, আর ৪৭ সালের ভারত শাসন আইন। এগুলোর এই যে এগুলো বলছি আমি, এগুলো কিন্তু ভালো করে আগে পিছিয়ে প্রেক্ষাপট, গুরুত্ব, বৈশিষ্ট্য সবই কিন্তু পড়বে। তারপরে দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ভাষা আন্দোলন, ৫৪ সালের নির্বাচন, তারপরে ৬৬ ৬ দফা আন্দোলন, ৫৮ সালের সামরিক শাসন, ৬৯ গণ আন্দোলন, ৭০ নির্বাচন, মুক্তিযুদ্ধ, ৭ই মার্চের ভাষণ, এগুলো ভালো করে পড়বে। তৃতীয় অধ্যায় হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব, ওই যে কয়জন বললাম ওই কয়জনই। তাহলে দ্বিতীয় অধ্যায় কিন্তু সব না, আমি যেগুলো বলে দিলাম এইগুলোই কিন্তু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে। প্রথম অধ্যায় তো অনেক আছে, ওগুলো কিন্তু না, যেগুলো বলছি এগুলোই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে। তারপরে চতুর্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস, যে কিভাবে হলো, তাই না? আমাদের তো প্রথমে কি আমাদের সংসদ ছিল, জাতীয় সংসদ ছিল না, ওই যে গণপরিষদ, কাদের নিয়ে গণপরিষদ গঠন করা হয়েছিল, সেই ৭০ সালের নির্বাচনে জাতীয় প্রাদেশিক পরিষদে যারা নির্বাচিত হয়েছিলেন, এই যে ইতিহাসটা রয়েছে, এই ইতিহাস, ৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্য, তারপরে সংবিধানের গুরুত্ব, মূলনীতি, আমাদের 4টা মূলনীতি আছে না, সেই মূলনীতি, সংবিধানের মৌলিক অধিকার, এগুলো পড়তে হবে। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়। এরপরে হচ্ছে ১০ম অধ্যায়। দেখো মাত্র প্রথম অধ্যায় কয়েকটা, দ্বিতীয় অধ্যায়ের কিছু, তৃতীয় অধ্যায়ের কিছু, চতুর্থ অধ্যায়ের এই যে সংবিধানের কিছু, আর ১০ম অধ্যায় তো খুব সোজা, তাই না? এই যে প্রতিবন্ধী, দুর্নীতি, তারপরে খাদ্যে ভেজাল, আর জলবায়ু, আর এইডস রোগ। এই তো খুব সহজ, তোমাদের এগুলো সব পড়া, আর কোনো কষ্ট হবে না, তাই না? ভালো করে একটু পড়ো, তাহলে ইনশাল্লাহ ভালোভাবে তোমরা পরীক্ষা দিতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।